This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথার পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে প্রথমেই দেখাই পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু ধর্ষণে উত্তপ্ত রাজনীতি। এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। পাঁচ কথায় ইস্যু ২, প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। ছবি দেখাবো, লজ্জার ছবি দেখাবো আপনাদের। পাঁচ কথার শুরুতে যে ছবি দেখাবো তাতে চমকে উঠবেন। একজন বৃদ্ধকে রাস্তায় ফেলে মারছে ৪ জন মহিলা। চড়চাপড়, জুতো পেটা, ব্যস্ত রাস্তা, সবার চোখের সামনে ঘটছে ঘটনাটা। কিন্তু কেন কেউ প্রতিবাদ করছেন না? অথচ ওই বৃদ্ধ প্রতিবাদী, খড়গপুর শহরের পরিচিত প্রতিবাদী মুখ। আর একটি পাঁচিল ভাঙার প্রতিবাদ করেছিলেন তিনি। সেই প্রতিবাদ করাতেই তার উপর রোষ তৃণমূলের স্থানীয় এক নেত্রীর। শাসক দল করলে কি এভাবে মারধরের লাইসেন্স পাওয়াই যায়? নেত্রীর নিন্দা তৃণমূলের মানে মেদিনীপুরের তৃণমূল নেতারা। চুলের মুঠি ধরে মার, জামা টেনে রাস্তায় ফেলে মার, কিল, চড়, ঘুষি, জুতো পেটা, কিছু বাদ নেই। একজন নয়, ৪জন মহিলার হাতে নিগৃহীত এক প্রবীণ নাগরিক। রাস্তায় ভিড়, কিন্তু দর্শক সবাই। রঙের দোকানে ঢুকিয়ে রঙের জারও গায়ে ফেলে দেওয়া হয়। খড়গপুর শহরের খড়িদা এলাকার এই ভিডিও এখন ভাইরাল। ছিচিক্কার চারিদিকে। প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। প্রতিবাদী ভীমদাকে মার বেবি কোলে ও দলবলের। কেন মার? পাঁচিল ভাঙার প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে শিক্ষা। আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। পাশে কেউ না দাঁড়ানোয় ৪ মহিলার হাতে বেদম মার খেয়েছেন প্রতিবাদী প্রবীণ। নাম অনিল দাস। এলাকাবাসী ভীমদা বলেই ডাকে। সিপিএম করতেন, এখন আমরা বামপন্থী নামে একটি দল করেন। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব ১২ ঘন্টার মধ্যে ৪ জন যেন অ্যারেস্ট হয়। পরোপকারী ভীমদা এভাবে প্রহৃত হওয়ায় নিন্দায় মুখর তৃণমূল। থানার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার বলেছেন, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সম্মান আছে। ভীমদা একজন বর্ষীয় নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি। কাছের ভীমদাকে এভাবে মার খেতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনুগামীরা। বেবি কোলে যে তৃণমূলেরই সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। যেই করে থাকুক অন্যায় করেছে। হ্যাঁ, আমাদের দল অবশ্যই অস্বীকার করছি। অভিযুক্ত মহিলার শাস্তি চেয়ে সরব জেলা তৃণমূল। বেবি কোলে ফরমার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। বেবি কোলে ফরমার পাশে আমাদের দল নেই। অভিযোগ কানে আসার পরই ব্যবস্থা নেওয়া হলে কি দলের জার্সি পরে দাদাগিরির সুযোগ পেতেন বেবি? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আয়না দেখালাম, প্রতিবাদী বৃদ্ধকে পিটিয়ে দাবি অভিযুক্ত তৃণমূল নেত্রী। পাল্টা অভিযোগও তুলেছেন বৃদ্ধের বিরুদ্ধে। অনিল দাসকে উনি কি করেন? কি হয়েছে ঘটনা? না, অনিল দাস কি করেন? কি পার্টি করেন? ও কোনো পার্টি করে না, এখন একটা সংস্থার সঙ্গে যুক্ত। কোনো পার্টি করেন না, নিজের কোনো একটা বানিয়েছে। আমরা বামপন্থী বানিয়েছে, ঠিক আছে।
তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে একজন, দুজন, তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি। ধরে মারধর কেন করেছেন? এটা আমাদের মহিলা, হ্যাঁ আমরা তৃণমূল করি তো, হ্যাঁ। তো আমাদের তৃণমূল, আমরা রুলিং পার্টি করি। ও বলছে আমার পার্টি করতে হবে। পাঁচিল করেছে, আপনি ভেঙে দিয়েছেন? না না, সেটা আমার নিজের পাঁচিল, আমি নিজে ভেঙেছি। মারধর করেছেন? মহিলাদের উপরে অন্যায় হলে বেবি কোলে সব সময় মহিলাদের সাথে আছে। আপনি মারধর করেছেন তার মানে? মারধর কেন? ওনাকে আমি এত অভিযোগ, যদি অভিযোগ থাকে, কিন্তু থানায় যাননি কেন? থানায় গিয়ে কোনোদিন বলেছেন? নিজেরাই হাতে আইন তুলে নিলেন কেন? জঘন্য বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত জঘন্য। এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি, থানায় গেলেন নাকি? তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। পুলিশের কাছে গেলে কি কোনো বিচার? তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো বিচার হবে। কসবার কলেজের সামনে এই মুহূর্তে আবারও ধুমধুমার কাণ্ড। একটু আগেও আপনাদের ছবি দেখাচ্ছিলাম, আরো একবার এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির সঙ্গে প্রথমে রাত দখল আয়োজকদের হাতাহাতি হয়, এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসার ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি চলছে, কি নিয়ে বচসা? সুশোভন আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন। সুশোভন, দেখো, 2 দফায় গন্ডগোল। একেবারে যারা ছিল রাত দখলের কিছুক্ষণ আগেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়, মারামারি হয়। তারপর দেখা যায় দুপক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ চলে। একদিকে রাত দখলের যারা, তারা স্লোগান দিচ্ছিল, বিজেপি যারা, তারা স্লোগান দিচ্ছিল। পুলিশ মধ্যস্থতা করতে আসে, হঠাৎই পুলিশের সঙ্গে বিজেপির একেবারে বচসা শুরু হয়। এই মুহূর্তে কিন্তু বচসা আবার থেমে গেছে। আর বিজেপির যারা সমর্থকরা, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমার চিত্র সাংবাদিক অর্ঘ্য দেখাচ্ছে পুলিশ মাঝখানে মধ্যস্থতা করছে। পুলিশ কিন্তু রীতিমতো জায়গাটা পুরো ঘিরে রেখেছে। অন্যদিকে যারা রাত দখল করতে এসেছিল, তারা কিন্তু সেখানে অবস্থান করছে, অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ক্রমাগত পুলিশ। এবং এই যে জায়গা, যে রাস্তা একেবারে ল কলেজের পাশে ফুটপাত, সেই ফুটপাতে একটু একটু করে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদের জায়গা সরিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়, সেদিকে পুলিশ নজর রাখছে। চিত্র সাংবাদিক অর্ঘ্য আবার দেখাচ্ছে যে এই মুহূর্তে একেবারে দেখানোর চেষ্টা করব যে এই দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি যেই জায়গায়, সেখানে কিন্তু এইখানে যারা রয়েছেন তারা কর্মসূচিতে এসেছিলেন। আপনাকে জিজ্ঞাসা করব, প্রথমে একটা গন্ডগোল হলো, দ্বিতীয়বার স্লোগান। গন্ডগোলের সামনে সময় ছিলাম না, কিন্তু দ্বিতীয়বার যখন গন্ডগোল হচ্ছে, সেটা কি হলো, কেন হলো? বিজেপির লোকজন তারা আমাদের চীনের দালাল বলে ধমকি দিতে এসছে, ধাক্কাধাক্কি করতে এসছে। এবং আমরা শুধু এইটুকু বলেছি, যেটা সত্য ঘটনা সেটা বলেছি, হাতরাসের কথা বলেছি। এই মহারাজ, যিনি যার কার্তিক মহারাজের কথা বলেছি, তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। একদম বুঝতে পারছো, যা ঘটনা সেটা পরিস্থিতি উত্তপ্ত হয়। এবং অন্যদিক থেকে আমার চিত্র সাংবাদিক অর্ঘ্য আরও একবার দেখানোর চেষ্টা করছে, একদিকে কিন্তু পুলিশ মধ্যস্থতা করছে, পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির যারা সমর্থকরা, তারা কিন্তু এখানে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তারা একের পর এক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। আর অন্যদিকে বিজেপির যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারাও কিন্তু বেরোনোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তার মধ্যেই শুরু হয়ে গেছে। এবং সুশোভন, একটা কথা বলো, তার মানে রাত দখলের আয়োজক মঞ্চ একদিকে বিজেপির যুব মোর্চা, আরেকদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, তাই তো? একেবারেই দেখো, সে একেবারেই তাই পরিস্থিতি। এবং এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা বাইরে বেরিয়েছে, দেখবো কি বলে। তারা কি কিছু বলছেন? তারা যদিও পরে সাংবাদিক সম্মেলন করবেন, কিন্তু এই মুহূর্তে তারা কিছু বলেন কিনা নিঃসন্দেহে সেটা দেখার, আমরা সেটাই শুনে নেওয়ার একটু চেষ্টা করব। বাইরে সবাই বাড়িয়ে এসছে। সেই সময় এখান দিয়ে
ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কি বেরিয়ে যাচ্ছেন সুশোভন? দেখো একের পর এক তারা বেরিয়ে আসছেন এবং পরবর্তীকালে তাদের বক্তব্য তারা তুলে ধরবেন। দেখি এখন কি বলেন। দেখো তারা সাংবাদিক সম্মেলন করবেন, বিজেপির তরফ থেকে স্পষ্টত বললেন। কি বুঝলেন? দেখো সাংবাদিক সম্মেলন হবে, সেটাই মূলত বিজেপির তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু একেবারে যে জায়গা, যে ঘটনাস্থল, সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছিলেন, তারা কথা বলে একের পর এক তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এবং 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 দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করবেন, সে কথাই বলছেন। অনেক কথা হয়েছে, প্রেস কনফারেন্সে বলা হবে। প্রেস কনফারেন্সে তো আপনারা ঢুকতে পারেননি বা অনুমতি মেলেনি। আমরা ঢোকার চেষ্টাও করিনি, আমরা নিয়ম জানি। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন, কি বলবেন? সঙ্গে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, প্রেস কনফারেন্সে আসুন। কি দেখছেন? তার মানে সুশোভন, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা তারা কথা বলে বেরিয়ে যাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে তারা যা বলার বলবেন। একেবারে সুশোভন, কলেজের সামনের এখন ছবিটা কি? ওইদিকে ছবি করো না। আমরা যা বলার প্রেস কনফারেন্সে বলবো। নারায়ণী এনক্লেভে আসুন, শুধু আমি একটা ওয়ার্ডই বলছি, আর কিছু বলছি না, সেটা হচ্ছে কমপ্লিট ললেসনেস। ওখানে আসুন, বাকিটা পুরোটা বলুন। চলিয়ে প্রেস কনফারেন্স চলিয়ে। তোমার এই বাইকটা আমি ট্রান্সফার নেব, আমার বুম ছিল। সুশোভন, সুকান্ত মজুমদার কি বললেন? আরে না না, তোমার গাড়ি তোড়ো ফলো করে চলো। ওয়েট করো। बीजेपी सांबादिक बैठक दिखे अवश्य हमारे नजर থাকবে। रोक दिया जा रहा था, वो लोग का इच्छा नहीं था, लेकिन आज अन्याय हुआ है, अत्याचार हुआ है, रोकेगा तो आग जलेगा। उसने बुद्धिमानी का काम किया, हम लोग को घुसने दिया। हम लोग बाहर बैठ के चलो टीएमसी के लोग हैं, गो बैक स्लोगन तो देगा ही, वही तो कल्चर है। ব্যাটারিটা নিচে আছে দেখ। ধাক্কা মেরে পুরো। এদিকে দাদার কীর্তি ফাঁস সাঙ্গপাঙ্গর। কলকাতা পুলিশের সিটের জেরায় জাইব প্রমিতের দাবি যা করার ওই মনোজিৎ মানে দাদার নির্দেশেই করেছি। কি করেছে? ধর্ষণের ভিডিও তোলার কথা স্বীকার জাইব আর প্রমিতের। চোখের সামনে ধর্ষণ হচ্ছে, কেউ বাধা দিল না। অভিযোগপত্রে আইন কলেজের নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। যে হলো মনোজিৎ মিশ্র, গণধর্ষণে মূল অভিযুক্ত। এম এবং পি এদেরই একজন জাইব আহমেদ, অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। মনোজিতের এই দুই সাঙ্গপাঙ্গকে জেরা করে বেশ কিছু সূত্র পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, পুলিশি জেরায় দাদার কীর্তি ফাঁস করে জাইব ও প্রমিতের দাবি, যা করেছি দাদার কথাতেই করেছি, দাদার নির্দেশেই ভিডিও তুলেছি। ব্ল্যাকমেল করবে বলেই ভিডিও তুলতে বলতো দাদা। ভিডিও দেখিয়ে আবারও ঘনিষ্ঠ হওয়ার ছক ছিল দাদার। জাইব ও প্রমিতের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে নির্যাতনের ভিডিও যে তোলা হয়েছে তার সত্যতা অভিযুক্তদের মোবাইলেই পেয়েছে পুলিশ। একটা বিষয় স্পষ্ট, একই মহিলাকে বারবার ধর্ষণ করার ইচ্ছা ছিল মনোজিতের, তাই প্রথমবার ধর্ষণের ভিডিও তুলে রাখত, সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত। 2019 বা 2020 নাগাদ আইন কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণ করেছিল মনোজিৎ। শনিবার সেই ভিডিও সামনে আসে। মহিলা মুখ ঢাকার চেষ্টা করলেও বারবার ক্যামেরার সামনে মুখ তুলে ধরার চেষ্টা করে মনোজিৎ। একাধিক মহিলা মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনোবারই কড়া ব্যবস্থা হয়নি। সেটাকেই যা খুশি তাই করার লাইসেন্স ধরে নিয়েছিল মনোজিৎ। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।
এই দাদা মানে কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের আরো কুকীর্তি প্রকাশ্যে। আগেও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। TV9 বাংলার হাতে মনোজিতের ক্রিমিনাল রেকর্ড। 2018 সালের 16 মার্চ মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন দুই ছাত্রী। NRS এর শারীরিক পরীক্ষা হয়েছিল ওই দুই ছাত্রীর। তারপর ধামাচাপা পড়ে যায় গোটা ঘটনা। ওই বছর ল কলেজ থেকে বহিষ্কৃত হয় মনোজিৎ। মনোজিতের কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। 4 বছর বহিষ্কারের পর 2022 সাল থেকে ফের কলেজে যাতায়াত শুরু মনোজিতের। আবার তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠতে শুরু করে। মেয়েদের উত্তক্ত করা থেকে ছাত্র পেটানো সবেতেই মনোজিতের নাম। থানায় অভিযোগও দায়ের হয়, কিন্তু মনোজিতের নাগাল কেন পায়নি পুলিশ? কোন প্রভাবশালীর হাত ছিল ধৃত মনোজিতের মাথায়? কোনো প্রভাবশালীর হাত না থাকলে এসব কাণ্ড ঘটানো যায়? সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে 13 বছর আগে থেকে অভিযোগের পাহাড় জমছিল। কলেজে তার অ্যাডমিশন হয় 2012 সালে। তারপরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। 2013 সালে কালীঘাটে দুই ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। তখন কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় তাকে। 3 বছর ওড়িশায় গা ঢাকা দিয়েছিল মনোজিৎ মিশ্র। তারপর 2017 সালে ফের তার অ্যাডমিশন হয় সেম কলেজে। কিভাবে সম্ভব হলো প্রশ্ন থাকছে। 2017 সালে অ্যাডমিশন হওয়ার পর 2018 সাল থেকে আবারও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হয়রানির একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় কলেজকে বাঁচাতে জিবির অনুমতি নিয়ে এই মনোজিৎ মিশ্রের কলেজে ঢোকা বন্ধ করেন। এরপর পুরো তার পড়াশোনার যে বছরগুলো 2022 সাল পর্যন্ত কলেজে আর প্রবেশ করতে পারেনি মনোজিৎ মিশ্র, কিন্তু পরীক্ষা দিতে আসতো। 22 সালে সাসপেনশন উঠে যাওয়ার পরে তখন তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এবং অন্যান্যদের সাথে কথা বলে ফের কলেজে দাদাগিরি শুরু করে মনোজিৎ মিশ্র। 2023 সালে ফের তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 2024 সালে গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর অভিযোগ ওঠে। বারবার অভিযোগে অভিযুক্ত এই মনোজিৎ মিশ্রকে তৃণমূল ছাত্র পরিষদ 2017-18 সালের পরে দক্ষিণ কলকাতা জেলার যে কমিটি তাতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়। 2020 সালের দিকে অবশ্য তার পদ চলে যায়। কিন্তু এই ঘটনার পর কেন তৃণমূল ছাত্র পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি? শ্লীলতাহানির অভিযোগগুলোর ক্ষেত্রে ছাত্রীদের মেডিকেল হয়েছিল NRS কলেজে। তার সঙ্গে সঙ্গে তাদের 160 রিপোর্ট রেকর্ড করা হলেও তারপরেও পদক্ষেপ হয়নি মনোজিতের বিরুদ্ধে। সব ধামাচাপা পড়ে গেছিল। এই ঘটনাগুলো যদি না ঘটতো, যদি মনোজিতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতো, তাহলে মনোজিতের জন্য এই কলকাতায় এত বড় একটা কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটতো না হয়তো। তেমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী। সবাই ভয়ে রয়েছিল কলেজের মধ্যে, তাই বারবার মনোজিতের বিরুদ্ধে অভিযোগ হয়, কিন্তু ব্যবস্থা নেয়নি প্রশাসন, ব্যবস্থা নেয়নি দল। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। কলেজে ভীষণই নানান রকম ভাবে করতো, প্রবলেম ক্রিয়েট করতো। মানে প্রিন্সিপালকে তো ভীষণ ভাবে মানে হয়রানি করতো মানসিক ভাবে, এভাবে মানে ওর ভীষণ উপদ্রব বরাবরই ছিল। এবং যার জন্য আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে মানে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন। মানে অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, মানে কারণে অকারণে, মানে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করতো আর কি। মানে দুটো জায়গায়, দুটো ইউনিভার্সিটির আন্ডারে ও সেম সময়ে সেম সেশনে ও ভর্তি হয়েছিল, মানে যেটা একেবারেই বেআইনি। অনেকবারই ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে এবং এইভাবে তখন কিছুদিন ওর আশা কলেজে বন্ধ করা গেছিল। মানে তৎকালীন সময়ে ও ছাত্র ছিল এবং তখনও ওর অ্যাক্টিভিটি গুলো কলেজে ভীষণই মানে ছাত্রসুলভ কোনো কালেই ছিল না এবং সবটাই অসামাজিক কার্যকলাপের সঙ্গে ও যুক্ত ছিল। সবাই মিলে একে প্রতিপালন করে গেল এবং এখনো দাঁড়িয়ে সংগঠনের নেতারা রেসমিট করে দেখাচ্ছে যে অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে। এই ধরনের ঘটনা, তার অভিযোগ, তার অভিঘাত, ক্যাম্পাসের ভিতরে এই স্পর্ধা,
এই তো তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদ, এবং তৃণমূল তো এই জিনিসই তৈরি করে চলেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রতিটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এই ধরনের মনোজিৎ আছে। ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আপনারা কেন ন্যাড়ার পেছনে দৌড়াচ্ছেন? খুঁটিটিকে আসলে সেটা খুঁজে বের করুন না। ন্যাড়ার খুঁটিকে কোন মন্ত্রী এই খুঁটিকে চ্যালেঞ্জ করার জন্য এই মনোজিতের বিরুদ্ধে এফআইআর করিয়েছে, বা ওই ছাত্রীটিকে বলেছে, আমি বলবো যথার্থ কাজ করেছে, ছাত্রীটিকে বলেছে যদি এমন অত্যাচার হয়ে থাকে তাহলে গিয়ে অভিযোগ করো, তাকে সাহস জুগিয়েছে। তাই এই খুঁটির চ্যালেঞ্জারকে ধরুন অথবা খুঁটিকে ধরুন, তাহলেই হচ্ছে রিয়েল কালপিটদের পেছনে আপনারা যেতে পারবেন। মনোজিৎ হচ্ছে একটি দাবার বোর্ডে মাত্র, আসল যে প্লেয়ার তাকে তো ধরা উচিত, তাকে তো সামনে নিয়ে আসা উচিত। কলেজে আইনের ছাত্রকে গণধর্ষণের অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের। নির্যাতিতা নিরাপত্তা এবং ক্ষতিপূরণের নির্দেশ দিতে আর্জি। মামলায় মদন মিত্রর বিতর্কিত মন্তব্যেরও উল্লেখ আইনজীবী সত্যম সিংয়ের। কসবা গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ, আইনজীবীদের 3টি জনস্বার্থ মামলা দায়ের অনুমতি আদালতের। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী সৌম শুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালত অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে মামলা। মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয়, এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয়, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন। 2রা জুলাই কসবা অভিযানের ডাক, বিজেপি যুব মোর্চার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল শুনানি। কসবায় ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিলে থাকার সম্ভাবনা শুভেন্দু অধিকারী। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।